বসন্তটা এবার একটু অন্যরকম। মিষ্টি রৌদ্রের বদলে থেমে থেমে বৃষ্টি নামছে একটুক্ষণ পর পর। মেদিনীর রূপ দেখে মনে হবে এখন বর্ষা চলছে। প্রভাতে একধারে মেদিনীতে বর্ষণ হওয়ার পর দ্বিপ্রহর নামতে ক্ষীণ থেমেছে বৃষ্টির তেজ। মেঘের আড়ালে লুকিয়ে থাকা হলদেটে সূর্য উকি দিচ্ছে ক্ষণিক পর পর। শিমুল গাছটার মগডালে বসে থাকা দুই জোড়া কাক ডানা ঝাপটে উড়াল দিল। ধূসর মেঘের আবর্তে ছেয়ে থাকা অম্বর ধীর পর্যায়ে শুভ্রতায় ছেয়ে যাচ্ছে ক্রমাগত। ঘন সবুজ ঘাসে বর্ষণের জল জমে আঁটোসাঁটো প্রায়। দুই তিনটে নেড়ি কুকুর সূর্যের কিরণ দর্শন করা মাত্রই ছুটে এলো পরিত্যক্ত বাড়িটা থেকে। হাতের ছাতা বেজায় বিরক্তি নিয়ে বন্ধ করে নিল মীরা। এই বৃষ্টি তো এই রোদ, প্রকৃতির ক্ষণে ক্ষণে রূপ পাল্টানো নিয়ে এই মানবী ভীষণ বিরক্তি, অতিষ্ঠ। হ্যান্ডব্যাগে ছাতা ঢুকিয়ে মীরা হাঁটা ধরল সামনে। রুহি রিকশার সামনে দাঁড়িয়ে হাত নাড়ছে। পদচারণের গতি কিঞ্চিত বাড়িয়ে দিয়ে রুহির সম্মুখে গিয়ে দাঁড়ালো সে। এতপর বিরক্তি নিয়ে শোধালো, অযথা ছাতাটা আনলাম, বৃষ্টি তো থেমেই গেল। রুহি রিকশায় উঠে বসে মীরার জন্য জায়গা করে দিল। শ্রবণ করা বার্তা শুনে প্রতি উত্তরে বলল, আরে চিল, আজকে আমরা সারাদিন বাহিরেই, আবার বৃষ্টি আসলে কাজে লাগবে, এখন উঠ। মীরা উঠে বসার পর রিক্সা চালক যাত্রা শুরু করলো। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার আজ 2 দিন পার হয়েছে। মীরা আস্তে আস্তে করে সেই কালো স্মৃতিগুলো মস্তিষ্কের নিউরন থেকে মুছে ফেলার প্রয়াস চালাচ্ছে। তিক্তপূর্ণ অতীত মনে রেখে অযথা নিজেকে কষ্ট দিয়ে কী লাভ। যশোরে যাওয়া প্রসঙ্গে মীরা যখন মাহাদির নিকট আবেদন করলো, কাল রাতে মাহাদি তার আবেদন নাকচ করেননি। মীরা চমকে ছিল প্রচণ্ড। বাবা যে তাকে এতটা সহজে যশোরে যেতে দিবে ভাবেনি সে। মীরার মা মারা যাবার পর মাহাদি যশোরে পা রাখেননি, ছেলে মেয়েকে নিয়েও যাননি। মীরা প্রায়শ জেদ করতো মায়ের কবর দেখতে যাবে, নানুবাড়ি যাবে, কিন্তু মাহাদি তার আবেদন প্রতিবারই নাকচ করে এসেছে। তার পরিপ্রেক্ষিতে আজ হঠাৎ যখন মাহাদি তাকে যশোর যেতে অনুমতি দিল, তখন মীরার আশ্চর্য সীমা ছিল না কোনো। রিস্কা উষানের দাদুবাড়ির সামনে থামতেই মীরা ভুরুকুটি কুঁচকে নিল। জিজ্ঞেস করলো, রিস্কা এখানে থামলো কেন রুহি? রুহি জবাব দেয়, তোরে তো বলাই হয়নি, আমাদের সাথে উমাইসা আপুও যাবে শপিংয়ে, আপুরও কিছু কেনাকাটা করার আছে। তপ্ত শ্বাস ছাড়তে ছাড়তে সম্মুখে তাকাতেই থমকে রইল মীরা। উমাইসার সাথে আরেকজন ব্যক্তিও আসছে, উষান। বেশভূষা আকর্ষণীয় বড্ড। কালো টি শার্ট এবং টি শার্টের ওপরে ক্যাজুয়াল হালকা বাদামি রঙের লেদারের জ্যাকেট। চাপ দাড়ি, সাথে মাথার ছোট ছোট আর্মি কাট দেওয়া চুলগুলোই যেন উষানকে মানিয়েছে বেশ। চোখে চশমা, হাঁটার ধরনের চমৎকার পদচারণ। দর্শন করার পর মীরা শ্বাস রুখে রইল। লোকটা এত বেশি সুন্দর কেন? কেন সর্বদা তাকে ঘরে ফেলে দেয় এই মানব? চট জলদি অন্যত্রে দৃষ্টিপাত নিক্ষেপ করল মীরা। উমাইসা তাদের নিকট এগিয়ে মিষ্টি কণ্ঠে বলল, তোমাদের সমস্যা হবে না তো আমি সঙ্গে গেলে? বেশি ডিস্টার্ব করছি আমি, তাই না? রুহি চটপট উত্তর দিল, আরে আপু, কিসের সমস্যা? আর বড় বোন সাথে গেলে ডিস্টার্ব ফিল করার কোনো মানেই হয় না। মীরা অন্যমনস্ক। হুঁশে ফিরিয়ে আনার জন্য রুহি হাতের কোনোই দিয়ে মীরার বাহুতে গুঁতি দিল। সম্মিত ফিরে পেয়ে মীরা হকচকে বলে উঠল, তুমি অযথা নার্ভাস ফিল করছো আপু, আমাদের কোনো ডিস্টার্ব হচ্ছে না, ট্রাস্ট মি। থ্যাংক ইউ বোথ অফ ইউ। আসলে কি বলো তো, তোমরা দুইটা এত চমৎকার মানুষ, তোমাদের সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে। রুহি গম গম সুরে বলল, আপু তুমি রিস্কায় বসো আমার সাথে, মীরা উষান ভাইয়ার সঙ্গে যাক। উষান ভাইয়াও তো মনে হয় আমাদের সাথে যাচ্ছে, তাই না? হ্যাঁ যাবে, ও আমাকে একা ছাড়তেই যাচ্ছে না। উষান ফোনে কথা বলায় ব্যস্ত, অদূরে দাঁড়িয়ে। মীরা রুহির প্রতি কড়া দৃষ্টি ফেলে হতাশ হয়ে নামলো রিস্কা থেকে। উমাইসা উঠে বসে উষানকে ডাক দিল উঁচু কণ্ঠে। খানিকক্ষণ বাদে উষান ফিরে আসলো, জিজ্ঞেস করলো, রুহির সাথে যাচ্ছ আপু? হ্যাঁ। তুই মীরাকে সঙ্গে করে নিয়ে আয়, বাইক আস্তে চালিয়ে আসবি। মোলায়েম কণ্ঠে প্রতি উত্তর। রিস্কা চলে যায়। মীরা অন্তঃকরণে রুহিকে বেশ কয়েকটা বকা দিয়ে উষানের মুখশ্রীর প্রতি দৃষ্টি ফেলল। উষান তার পানি তাকিয়েছিল। দুইজন একই সঙ্গে চোখাচোখি হতে লজ্জায় ইতস্তত বোধ করে নেত্রপল্লব নিচের দিকে ঝুঁকিয়ে নিল। মনে মনে প্রস্তুতি নিল সে কঠিন কণ্ঠে কথা বলার।
তার বলার পূর্বেই উষান জিজ্ঞেস করলো, সারাদিন কি এখানে দাঁড়িয়ে থাকার প্ল্যান আছে নাকি মীরা? হতবিহ্বল হয়ে মাথা তুলল মীরা। কি আশ্চর্য, এই লোক বাইকে গিয়ে কখন বসলো? মীরা এগোলো সামনে, সন্তর্পণে বসলো বাইকের পেছন দিকের সিটে। এতপর কঠোরতা নিয়ে বলল, বাইক আস্তে চালাবেন, আমার কিছু হলে আপনাকে কিন্তু জেলে পুরে দিব। উষানের তাচ্ছিলের হাসি দিল, বলল, তোমার দ্বারা আদৌ এটা সম্ভব হবে কি না ভেবে দেখো তো। নেত্রপলকে বাইক ছুটছে, মীরা হিমশিম খাচ্ছে ব্যালেন্স ঠিক রাখতে। উষানকে সে ধমকে রাগ নিয়ে কয়েকবার বলেছিল বাইকের গতি কমাতে। যেদি একরোখা লোকটা তার কথা শোনেনি, বরং সে যত বলতো ততই আরও গতি বাড়াতো উষান। শেষে জড়সড় হয়ে উষানের নিকটবর্তী আসলো মীরা। বিড়বিড় করে সোয়াক্তোক্তি করলো, আজ জাস্ট আপনাকে পছন্দ করি বলে। উষান, আপনার জায়গায় অন্য কেউ হলে তাকে বাইক থেকে ফেলে আমি চরম আঘাত দিয়ে ফেলতাম। বাইক থামতেই দ্রুত পদে নামলো মীরা। মাথা থেকে হেলমেট খুলে রুষ্ট কণ্ঠে বলল, এত জোরে বাইক চালালেন কেন আপনি? খারাপ কিছু যদি হয়ে যেত তার দায়ভার কি আপনি নিতেন? জবাবহীন উষান বাইক থেকে নেমে পার্ক করলো। পরিশেষে নিজ মনে হেঁটে মীরার পাশ কাটিয়ে যাওয়ার সময় বলল, বাইকটা আমার ম্যাডাম, আমি কিভাবে বাইক চালাবো সেটা নিতান্তই আমার একান্ত ব্যাপার। এখন তোমার সমস্যা হলে আই হ্যাভ নাথিং টু ডু। দোষ এখানে তোমার। আমি তোমাকে বলেছি নাকি আসো, আমার বাইকে বসো, আমার সাথে যাও। ক্রোধে কেঁপে উঠল মীরা। চূড়ান্ত মাত্রায় অসভ্য লোকটা, তাকে অপমান করে গেল। উষানের বর্তমান প্রদর্শন করা অ্যাটিটিউড দেখে মীরা রাগ হৈ হৈ করে বাড়ল। রাগের প্রকোপে সে লম্বা লম্বা কদম ফেলে সামনে এগোলো। পথিমধ্যে পায়ের কাছে আটকালো তার খালি একটা ক্যান। উদ্ভট বুদ্ধি আসে মীরার মস্তিষ্কে। পা দিয়ে খালি ক্যানটাকে সে শূন্য তুলে উষানের মাথায় নিক্ষেপ করে। কিঞ্চিত আঘাতে অস্পষ্ট স্বরে বিরক্তির ন্যায় উষ্টধর দুটো আকৃতির করে নিয়ে পেছন তাকায় কঠিন কয়েক বার্তা পেশ করতে। ঠিক তখনই তার পাশ দিয়ে সাঁ সাঁ করে দ্রুত গতিতে ছুটে গেল মীরা, এবং তার সামনেই পড়ে আছে খালি ক্যান। পুরো ঘটনা সেকেন্ডের মাঝে বুঝে ফেলল উষান। ইস, মীরাকে যদি এই মুহূর্তে সে তুলে আছাড় দিতে পারত। ভাবির লোকে কাজা লাগছে নাকি ভাই? কর্ণকুহরে কৌতূহলী কণ্ঠস্বর আসতেই ডানে দৃষ্টি ফেলে উষান। মধ্যবয়সী এক লোক শপিং মলের সামনে ফলমূল নিয়ে বসেছে বিক্রি করতে। উষান প্রশ্ন করল, জি? না মানে কইতেছিলাম যে আপনার বইয়ের লোকে কি ঝগড়া লাগছে? একটু আগে হেঁটি যে আপনার মাথায় বোতলটা লাথি মাইরা দিয়ে গেল। লোকটার দুই নেত্রে কৌতুক, কণ্ঠে কৌতুকের রেশ, যেন সে বেশ আনন্দ পেয়েছে মাত্র ঘটনা ঘটায়। উষান খানিক ইতস্তত বোধ করল। শ্লেষের গলায় বলল, ঝগড়ায় লেগেছে কিনা জানি না ভাই, বাট আরেকটু পর যে আপনার অবস্থা জনসম্মুখে নাজেহাল হবে তা নিশ্চিত জানি। লুঙ্গি সামলান ভাই। কিয়ৎক্ষণ পূর্বে মুখশ্রীতে বিদ্যমান কৌতুক এখন লজ্জায় ফাটা বেলুনের মতো চুপসে গেছে। লোকটা ব্যস্ত লুঙ্গিতে হাত দিল। গিট ঢিলে হয়ে গেছে অনেকটা। উষানের এইরূপ কথা বলার মানে বুঝতে পারে সে। উষান তখন পগার পার, বড্ড বেশি বিরক্ত সে। নিজ ব্যক্তিগত ব্যাপারে যখন বাইরের মানুষের উপস্থিত দেখে তখন ব্যাপারটা বড্ড বিরক্তকর ঠেকে তার নিকট। মীরা নিজের জন্য কিছু পোশাক দেখছিল। কোথায় থেকে তখন উষান আসলো দ্রুত পায়ে। মীরা তাকে দেখে উল্টো হাঁটা ধরেছিল, তবে উষানের ধমক তাকে মাঝপথে স্থির রূপে দাঁড় করিয়ে দিয়েছে। মীরা কপাল চাপড়ায়, কি দরকার ছিল ক্যানটা ওর মাথায় ছুঁড়ে মারার? তখন এমনটা না করলে কি আর এভাবে পালিয়ে পালিয়ে বেড়াতে হতো? উষান মীরার বাহু ধরে হ্যাচকা টান দিয়ে নির্জন এক কর্নারে আসলো। এটা মূলত শপিং মলের সিঁড়ির পেছনের দিকটা, কারো নজর যাওয়ার উপক্রম নেই। মীরাকে এক প্রকার ছিটকে ছেড়ে দিয়ে উষান দূরে দাঁড়ালো। শেষে রুষ্ট কণ্ঠে বলল, এভাবে পালিয়ে পালিয়ে বেড়ালেই মনে হয় আমার থেকে নিস্তার পাবে তুমি। বেয়াদব মেয়ে, রাস্তায় ওই কাজটা কেন করলে? মীরা স্বাভাবিক রাখলো নিজেকে। স্বভাবগত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কোন কাজটার কথা বলছেন? জানো না? না রাগাবে না মীরা আমাকে। ধমকের সুরে জবাব, ইচ্ছে হয়েছে করেছি,
আপনি যেমন আমায় পুরো রাস্তা আতঙ্কে নিয়ে এসেছেন, আমার কথা শোনেননি, তার শাস্তিপ্রাপ্য ছিলেন আপনি। সো দ্যাটস হোয়াট আই ডু ইট। এখন পড়ন্ত বিকেল, সকাল জুড়ে তীব্র বর্ষণের পর দ্বিপ্রহর হতে শীতল হাওয়া বইছে। শীতলতা মীরাকে এসে ছুঁয়ে দেওয়ার পর যতটা না কাঁপুনি ধরিয়ে দিয়ে গেল, তার থেকেও বেশি কাঁপুনি দিল উষানের বর্তমান চাহনি। এই লোকটার চোখের গভীরতা অনেক। ধারালো দৃষ্টি নিক্ষেপ করলে হু হু করে ওঠে বক্ষস্থল। এখনকার দৃষ্টি একটু অন্যরকম, আসক্তির ন্যায় মাদকতার চাহনি। উষানের নেত্রজোড়া বর্তমানে মীরার প্রতি সম্মোহনী নেত্রযুগল লাগছে। কয়েক মুহূর্ত চোখে চোখেই কাটল। মিনিট খানেক পর সম্মিত ফিরে পেয়ে মীরা তাকালো অন্যদিকে। উষান এগুলো মীরা নিকটবর্তী, মীরার সন্নিকটে নিবিড় রূপে দাঁড়ালো। হতচকিত হয়ে মীরা পেছন ফিরতে গেলে উষান বাধা প্রদান করে। আলগোছে এক হাত স্থাপন করে মীরার কোমরে টেনে নিয়ে নিজের সাথে আর একটু নিবিড় করে। তাদের মাঝে ব্যবধান এখন অতি ন্যূনতম। মীরা কাঁপুনি দিল, ভয়ঙ্কর কাঁপুনি, হাত পা শিরশির করছে। লোকটার উদ্দেশ্য কি? কাপা কণ্ঠে মীরা কোনো মতে জিজ্ঞেস করলো, এমন করছেন কেন? নির উত্তর উষান। মাথা নামালো মীরার ঘাড়ে। বেশ অনেকটা তাকে নিচু হতে হয়েছে। মীরার কাঁধে থুতনি রাখল উষান। মুক্ত আরেক হাত দিয়ে জড়িয়ে ধরল মীরার পিঠ। কানের কাছে উষ্টধর নিয়ে কণ্ঠের খাদ নামিয়ে বলল, তুমি মানুষ নও মীরা, তুমি মাদকতা, আসক্তি। কান থেকে থুতনি সরিয়ে উষান সোজা হতে দেখল মীরার চরম আশ্চর্যজনক দৃষ্টিপাত। মলান হাসল সে, ভরাট কণ্ঠে বলল, আই একসেপ্টেড ইউ ম্যাডাম। গ্রহণ করলাম আপনাকে, আপনার সকল আর্জিকে। আপনার প্রেমময় শহরে প্রবেশ করার নিবেদন আমি গ্রহণ করলাম। আপাত লহমা দর্শন করার পর উষানের এই বাক্যটি সম্পূর্ণ মিথ্যা মনে হলো। সে যে এইমাত্র বিনা মেঘে বজ্রপাত ঘটালো। কই, মীরার আঁখি দ্বারা তো এক ফোঁটা আনন্দ অশ্রুও বর্ষিত হলো না, বরং মীরা এখন ঠায় দাঁড়িয়ে কেমন নির্জীব নিষ্প্রাণ নেত্রে তাকিয়ে আছে। সে ভেবেছিল মীরা কাঁদবে, খুশির জোয়ারে ভেসে কেঁদে দিবে, কিন্তু তা তো হলো না। মেয়েটার কান্না ভারী মিষ্টি, সুন্দর। উষান ভেবেছিল এবার বুঝি আরও একবার মীরার গুপ্ত ক্রন্দনকালীন সৌন্দর্য দেখতে পাবে, তবে তা আর হলো কই। আচানক অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে খুশির জোয়ারে আত্মহারা রূপে নিস্তব্ধ। মীরার ক্ষেত্রে এটাই ঘটেছে বলে মনস্থির করল উষান। অচঞ্চল নেত্রযুগল, স্থির নড়চড়বিহীন পুরো দেহ, নির্মেদ গাল দুটো মাত্রাতিক শীতল হয়ে আসছে ক্ষণে ক্ষণে। হৃদয় স্পর্শী বার্তাগুলো মীরা স্বাক্তোক্তি করল পরপর 2 বার 3 বার। মীরার শান্ত বক্ষস্থলে প্রশান্তির অনিল ছুঁয়ে গেল। মুখস্মৃতি তার তুমুল হৃষ্টচিত্র বোঝায়, তবে তা বুঝি ক্ষণিকের জন্য। কিয়ৎক্ষণ বাদে যখন সে তার জীবনের চরম সত্য মনে করল, তখন তিক্ততায় অন্তঃকরণ ছাড়খাড় এলোমেলো হলো। নিজেকে সামলালো সে, নিষ্প্রাণ কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আমার এটা কেন মনে হচ্ছে উষান যে আপনি আমায় দয়া দেখাচ্ছেন? চমকালো উষান, অবাক হয়ে বলল, আশ্চর্য, এখানে দয়া শব্দটা কেন আসলো মীরা? আসার কথা নয় কি? যেখানে আমি একদিক দিয়ে অসম্পূর্ণ, কখনো মা হতে পারবো না, আপনাকে কখনো বাবা ডাকার জন্য কাউকে এনে দিতে পারবো না। আমার ভবিষ্যৎ যেখানে এই অক্ষমতার কারণে বিয়ে হওয়া সম্পূর্ণ অনিশ্চিত, সেখানে আপনি হঠাৎ আমায় গ্রহণ করছেন। এতদিন আমি আপনার পেছনে ঘুরলাম, আর এই সময়টাতেই মনে হলো আপনার আমাকে গ্রহণ করা উচিত। উষান থমকালো, ভীষণ চমকালো। নিজেকে ধাতস্থ করে নিয়ে সে জিজ্ঞেস করলো, তুমি জানলে কি করে? আঙ্কেল বলেছে এটা? মীরা তাচ্ছিল্যের হাসি দিল। নেত্র কার্নিশে অদৃশ্য অশ্রুকণা ধীরে ধীরে দর্শন দিচ্ছে। দৃষ্টি নত করে মীরা জবাব দিল, না, বাবা বলেনি, আমি জেনেছি। শুভ্র যখন প্রথমবার আমায় সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন পুশ করেছিল, তার পূর্বে সেই শিশি থেকে তরল পদার্থ নিয়েছিল। সেই শিশিতে লেখা বাক্যগুলো আমি দেখেছিলাম চশমা ছাড়াই। প্রথমে লেখাগুলো বিশ্বাস করিনি, কিন্তু যখন ও আমায় কোমরের পাশে পুশ করলো ইঞ্জেকশন, তখন ধীরে ধীরে নিশ্চিত হয়েছিলাম ও কোন ইঞ্জেকশন পুশ করেছিল। যে ওষুধ শুভ্র আমার ঘাড়ে পুশ করেছে, সেগুলো করেছে যাতে পয়জনের এফেক্ট জড়াই ছড়া অন্য কোথাও ছড়িয়ে না পড়ে। হাসপাতালে যখন প্রথম জ্ঞান আসলো, তখন পেটের অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে আমার সন্দেহ গাঢ় হয়েছিল। বাকিটা ডাক্তার রাহের কাছ থেকে জেনেছি।
তার কণ্ঠে স্বাভাবিকতা, কণ্ঠনালী কাঁপল না বিন্দু মাত্র। কেমন কাটকাট গলায় জবাব। মীরা কঠিন মনের মেয়ে, সকল পরিস্থিতি দারুণভাবে সামলাতে জানে। উষান গভীর দৃষ্টি পর্যবেক্ষণ করলো তাকে। পরিশেষে ভাবনা বদলালো। অনেক কিছু বলার আছে তার। তোমায় আমি আগে বলেছিলাম কিছু কথা মীরা, তা ভুলে গেছো নাকি বিশ্বাস করনি? অদ্ভুতুরে শোনালো উষানের কণ্ঠস্বর। তার নেত্রে হতাশা বোঝায়, সুপ্ত ব্যর্থতা ফুটফুটে অবস্থায় নজর কেড়ে কিছু বলছে যেন। মীরা খেয়াল করলো তা। কণ্ঠে প্রগড়তা টেনে বলল, মনে আছে শুভ্র আপনাকে মারতে না পেরে তখন আপনার নিকটবর্তী আপনজনের ক্ষতি করা শুরু করেছিল। তাই আপনি আমায় দূরে রাখতেন সর্বদা, অপমান করতেন পদে পদে, যাতে আপনাকে আমি ভুলে যাই। এটা বুঝলাম, কিন্তু বাকিদের কথা, যারা এই মুহূর্তে আপনার সাথে আছে, তাদের সেফটি দরকার ছিল। শুধু আমি কেন? দে আর ট্রেন্ড। উজান পুলিশ অফিসার। তীব্রর কথা অবশ্যই বলা লাগবে না। দাদু একসময় পুলিশ অফিসার ছিলেন। সবাই নিজেকে সেফটি দিতে, সেফ রাখতে জানে। আর কার কথা বলছো তুমি? বাবা? বাবা দেশের বাইরে থাকে। আপু সে কয়েকদিন হলো আমার কাছে ফিরে এসেছে। আপু আমার কাছে আসার পর তাকে যথেষ্ট সেফটি দিচ্ছি আমি। তপ্ত শ্বাস ছাড়ার মৃদু শব্দ। তার অধীর দৃষ্টি পড়ল মীরার ওপর। মীরা অনত্রে তাকিয়ে, এক দৃষ্টিতে। তার রাগ লাগলো একটু। মেয়েটা এমন অন্যমনস্ক, মনমরা রূপে কেন? তার কথাগুলো কেন সে মনোযোগ সহিত শ্রবণ করছে না? উষান থেমে যাওয়ার পর মীরা মুখ খুলল। জমাট কণ্ঠনালী দ্বারা শব্দগুচ্ছ বের করল। আপনার চোখে আমি কখনো নিজের জন্য ভালোবাসা দেখিনি উষান। হঠাৎ তাহলে এভাবে কোনো কারণ ছাড়া আমায় একসেপ্ট করার মানে কি? কঠোরতায় ছেয়ে থাকা মুখশ্রীতে এতক্ষণ পর হাসি ফুটে উঠল। সে ধরতে পারল মীরার লক্ষ্য। ধীর স্থির হাতে উষান মীরার গাল স্পর্শ করল অতি কমলতার সহিত। মীরা ইতস্তত বোধ করল ফের। লোকটা আজ তাকে এমন আদুরে মায়াময় স্পর্শ করছে কেন? তারপর কয়েক পল আলগোছে মীরার এলোমেলো কেসের দলকে কানের পিঠে গুজে দিতে দিতে প্রতি উত্তর করল, কে বলেছে তোমায় আমি ভালোবাসি? ভালোবাসা কি এত সহজে, এত কম সময়ে হয়? তুমি আমার জন্য অন্য কিছু। আমার মাদকতা তুমি, এক বিশেষ মাদকতা, যাকে ছাড়া এক দণ্ড শান্তিতে শ্বাস নেওয়া দেয়। কষ্টকর ভীষণ। স্থির দুইজনের নেত্র। চোখে চোখে কাটল কয়েক পল। উষান পল্লব ছাপটালেও মীরা পলক ফেলতে ভুলে গেল যেন। ওষ্ঠাধর করে মৃদু হাসির রেশ ফুটে উঠল। ভারী কণ্ঠে বলে উঠল, চোখের পলক ফেলুন ম্যাডাম, পানি এসে জমেছে। এভাবে তাকিয়ে থাকলে চোখে জ্বালা করবে। ঝটপট নেত্র পল্লব 2-3 বার ফেলে মীরা ছিটকে সরে দাঁড়ালো। স্থির চিত্তে আর চোখে একবার উষানকে দর্শন করল। উষানের বলা প্রতিটা বাক্য তার অনেক দিনের আকাঙ্ক্ষিত ছিল। কিন্তু আজ আজ যখন আকাঙ্ক্ষিত চাওয়া পূর্ণ হলো, তখন তার মনে হচ্ছে উষানকে নিজের জীবনের সাথে জড়ানোটা ভুল হবে। সে যে অক্ষম। উষানের তো কোনো দোষ নেই। তাহলে সে কেন বাবা হওয়া হতে বঞ্চিত হবে? মীরা সিক্ত কণ্ঠে শোধালো, আমার সাথে জড়িয়ে অযথা নিজের জীবনটা নষ্ট করছেন। আমি অক্ষম, কখনো বাবা হতে পারবেন না আপনি। ভেবে দেখুন। উষান এগিয়ে গেল। ফের আগের মতো করেই মীরাকে কাছে টেনে নিল। এতপর ফিসফিস করে বলল, বাবা হতে চাই না, হাজব্যান্ড হতে পারলেই চলবে। তবে তা শুধুমাত্র তোমার হাজব্যান্ড। আমার তুমি হলেই চলবে মীরা। আমার আর কাউকে চাই না, কাউকে না। আমরা দুইজনই যথেষ্ট। মীরা হঠাৎ তাড়া দেখিয়ে অস্থির প্রায় হয়ে বলল, আই নিউ টাইম, আসছি, ওকে, টেক ইউর টাইম, বাট অ্যান্সার পজিটিভ চাই ম্যাডাম, নয়তো আপনাকে কিডন্যাপ করে তুলে আনতে আমি দ্বিধা করব না। মাইন্ড ইট। দ্রুত পদে সিঁড়ির পেছন হতে বেরিয়ে আসলো মীরা। আসার মাঝে পথিমধ্যে হঠাৎ থেমে গিয়ে বিড়বিড়িয়ে বলল, কম কষ্ট দেননি উষান। আপনাকে নাকানি চুবানি না খাইয়ে আমি আপাতত কোনো কিছুই জানাচ্ছি না। ইউ হ্যাভ ডু ফিল মাই পেন। হ্যাঁ। রজনীর তৃতীয় প্রহর। ঘুমন্ত নগরীতে মাঝে মধ্যে ডেকে উঠছে 3-4টে নেড়ি কুকুর। সময় সাপেক্ষে ফের তারা মৌন রূপ ধারণ করছে। অনিলে বইছে বিভিন্ন পুষ্পের মিষ্টি সুঘ্রাণ। কৃষ্ণপক্ষের শেষ তিথি রজনী আজ।
কৃত্রিম রশ্মি ব্যতীত চন্দ্রের দর্শন পাওয়া মুশকিল। ভোর হয়ে এলো বলে এখনই। গাছের ডালে বসে থাকা পক্ষীদল ডেকে উঠল মৃদু শব্দে। সেই শব্দ প্রতিধ্বনিত হলো চারপাশে ঘোর নীরবতা ধ্বংস করে। চার দেওয়ালের কক্ষটায় শীতলতা বোঝায়। ওয়াশরুম থেকে থেমে থেমে আসছে গুমোট ক্রন্দনের বিষণ্ণ সুর। ডুকরে কেঁদে উঠছে মীরা। সাওয়ারের নিচে এলোমেলো রূপে ছড়িয়ে ছিটিয়ে সে শুয়ে রয়েছে শুভ্র রাঙা ভূমিতে। সাওয়ার থেকে পানি পড়ছে ঝমঝম শব্দ করে। এই শব্দ তার ক্রন্দনের ধ্বনি বহির্ভাগে যাওয়া হতে রুখে দিচ্ছে ক্রমাগত। মীরা শপিং মল থেকে আসার পর সেই যে সাওয়ারের নিচে শুয়ে কাঁদছে। এখন প্রায় 8 ঘন্টা হতে চলল। ওর কোনো হেলদোল নেই। শরীরের তাপমাত্রা ইতিমধ্যে কমতে শুরু করেছে। মুখশ্রী ফ্যাকাশে বিবর্ণ তার। হাত পা সর্বাঙ্গ অতিমাত্রায় শীতল হিম। বিড়বিড় করে মীরা কিছুক্ষণ পরপর বলছে, আমি কখনো মা ডাকটা শুনতে পারবো না আম্মু। ওরা আমার মা হওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছে। আমাকে বাজেভাবে ছুঁয়ে দিয়েছে। আমাকে তোমার আঁচলের নিচে লুকিয়ে নাও আম্মু। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। আমি আর পারছি না ভালো থাকার কৃত্রিম নাটক করতে। আমি তোমার কাছে যাব আম্মু। আমাকে নিয়ে যাও তুমি। এতপর ভারী ক্রন্দন, কানফাটা আর্তনাদময়ী কান্না ছাপিয়ে পড়ল চার দেওয়াল জুড়ে। কিয়ৎক্ষণ বাদে মীরা আবছা দেওয়ালে তার মাকে, আরশির মাঝে নীল শাড়ি পরিহিত তিনি, তার দিকে চেয়ে মুচকি হাসল সে মিষ্টি হাসি। হাত বাড়িয়ে দিল মায়ের দিকে। এতপর সব কিছু অন্ধকার। নেত্রযুগল অনায়াসে বন্ধ হয়ে এলো তার।